আচ্ছা, একটা নদী আর একটা গোটা জাতির মধ্যে কি কোনো মিল থাকতে পারে? শুনতে হয়তো একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু বাংলার একটা অসাধারণ কবিতা আমাদের ঠিক এই প্রশ্নটারই উত্তর দেয়। চলুন তো আজকে আমরা সবাই মিলে এই গভীর ভাবনাটা একটু বিশ্লেষণ করে দেখি। বাহ, কি দারুণ কথা, তাই না? মানে যে নদীর স্রোত নেই সে তো শৈবালের বাধায় আটকে যায়। ঠিক তেমনি যে জাতির জীবনে কোনো গতি নেই তাকে পুরনো রীতিনীতি পদে পদে আটকে ফেলে। চলুন এই অসাধারণ উপমাটার আরও গভীরে যাওয়া যাক। তো এই যে কবিতার কথাটা, এটা কিন্তু শুধু নদী বা জাতির জন্যই সত্যি না, এটা আসলে একটা ইউনিভার্সাল ট্রুথ। মানে জীবনের একদম একটা মৌলিক নীতির কথা এখানে বলা হয়েছে। আর সেই মূলনীতিটা হলো গতিই জীবন, মানে গতিশীলতাই হলো প্রাণের আসল ধর্ম। যেখানেই দেখবেন কোনো মুভমেন্ট নেই, কোনো নড়াচড়া নেই, সেখানেই স্থবিরতা এসে বাসা বাঁধে। আর এই স্থবিরতা জিনিসটা কিন্তু ভীষণ ভয়ঙ্কর। এটা আমাদের সব অর্জনকে, সব কিছুকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। এখন প্রশ্ন হলো, এই যে স্থবিরতা বা স্ট্যাগনেশন বলছি, এটা আসলে কি? সোজা কথায় এটা হলো থেমে থাকা। এমন একটা অবস্থা যেখানে কোনো উন্নতি হচ্ছে না, কোনো বিকাশ নেই, সবকিছু একদম ফ্রিজ হয়ে গেছে। আর এই থেমে থাকাটা সে ব্যক্তিগত জীবন হোক, সামাজিক জীবন হোক বা একটা গোটা দেশের জীবনই হোক, সবকিছুতেই কিন্তু একসময়ে পচন ধরিয়ে দেয়। ব্যাপারটাকে আরেকটু সহজে বোঝার জন্য চলুন আমরা আবার কবিতার প্রথম উপমাটাতে ফিরে যাই। দুটো নদীর ছবি ভাবা যাক। একটা নদী যেটা গৌরবে ভরা, আর অন্যটা যেটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। দেখুন, একটা নদীর আসল জীবনটা কি? তা স্রোত, তাই না? যে নদীতে স্রোত আছে সে নদী কিন্তু জীবন্ত, প্রাণের স্পন্দনে ভরপুর। সে তার চলার পথে নতুন নতুন সভ্যতা তৈরি করে, সব ময়লা আবর্জনা ভাসিয়ে নিয়ে যায়। কিন্তু যে মুহূর্তে স্রোতটা থেমে গেল, অমনি নদীটা যেন মরে গেল, একদম নির্জীব, অসার। তখন কি হয়? শৈবাল, আবর্জনা এসে তাকে ঢেকে ফেলে। তার যে গৌরব, তার যে ছন্দ, ওই যে কলকল শব্দ, সব কিছু হারিয়ে যায়। তো নদীর ব্যাপারটা তো বোঝা গেল। এখন আসল প্রশ্নটা হলো, একটা জাতির জীবনও কি ঠিক এই নদীর মতো? মানে একটা জাতির প্রাণশক্তিও কি তার গতির উপরই নির্ভর করে? আর উত্তরটা হলো হ্যাঁ, একদম তাই। কবি ঠিক এই জিনিসটাই আমাদের বোঝাতে চেয়েছেন। একটা জাতীয় আসলে একটা নদীর মতোই। যদি সে থেমে যায়, মানে স্থবির হয়ে পড়ে, তাহলে তার বিপদ নিশ্চিত। যখনই কোনো জাতি গতিহীন হয়ে পড়ে, অসার হয়ে যায়, তখনই পুরনো ধ্যানধারণা, জীর্ণ লোকাচার এসে তাকে শেকলের মতো পদে পদে বেঁধে ফেলে। আসলে একটা জাতির আসল প্রাণটাই তো তার এগিয়ে চলার মধ্যে, তার গতিময়তায়। আর থেমে যাওয়া মানেই তো মৃত্যু। এই যে আমরা বলছি জীর্ণ লোকাচার, এই জিনিসগুলো আসলে কি? এগুলো হলো ওই থেমে যাওয়ার সমাজের নতুন জঞ্জাল। যেমন ধরুন, অযৌক্তিক সব বিশ্বাস, ভুল আর সংকীর্ণ রীতিনীতি, পুরনো অচল চিন্তাভাবনা। ঠিক যেভাবে শৈবাল একটা নদীর স্রোত আটকে দেয়, এই জিনিসগুলো একটা জাতির এগিয়ে যাওয়ার পথটা সেভাবেই আটকে দেয়। তাহলে প্রশ্ন হচ্ছে, এই স্থবিরতা থেকে বেরোনোর উপায়টা কি? কবি কিন্তু আমাদের সেই পথটাও দেখিয়েছেন। উপায়টা হলো স্রোতকে আপন করে নেওয়া, মানে পরিবর্তনকে ভয় না পেয়ে তাকে গ্রহণ করা আর সাহসের সাথে উন্নতির দিকে এগিয়ে যাওয়া। একটা গতিশীল জাতি কি করে? তারা সব সময় নতুনকে ওয়েলকাম করে, নতুন চিন্তা, নতুন সময়কে তারা খোলা মনে গ্রহণ করে। যে কোনো নতুন জ্ঞান বা সভ্যতাকে গ্রহণ করতে তারা একটুও দ্বিধা করে না। আর সবচেয়ে বড় কথা কি জানেন? তারা পুরনো অকেজো রীতিনীতির শেকল ছিঁড়ে ফেলে সামনে এগিয়ে যায়। এটা কিন্তু একটা কনশাস ডিসিশন, একটা সচেতন সিদ্ধান্ত। আর এটাই হলো আসল কথা, যে জাতি সবসময় নতুন জ্ঞানকে গ্রহণ করতে প্রস্তুত, তাকে কিন্তু ওই স্থবিরতা নামের রোগটা কখনো ধরতে পারে না। কারণ ক্রমাগত শেখা আর সময়ের সাথে নিজেকে মানিয়ে চলাই তো একটা জাতির বেঁচে থাকার আসল শক্তি। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? চলুন একদম মূল শিক্ষাটা কি সেটা আরেকবার দেখে নেই। আর সেটা হলো, গতির কোনো বিকল্প নেই, গতি অপরিহার্য। যে কোনো পরিবর্তন বা উন্নতির প্রথম এবং প্রধান শর্তই হলো গতিশীলতা। একবার ভাবুন তো, সব কিছু যদি সেই আদিকাল থেকে স্থির হয়ে থাকত, তাহলে কি আজকের এই জ্ঞান বিজ্ঞান, এই সভ্যতা এর কিছুই সম্ভব হতো না। গতি ছাড়া আসলে কোনো উন্নতি নেই, কোনো ভবিষ্যৎও নেই। এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য। আমাদের নিজেদের সমাজ, সেটা কি ওই স্রোতস্বিনী নদীর মতো এগিয়ে চলছে, নাকি শৈবালে ঢাকা একটা স্থির জলাশয়ের মতো হয়ে পড়ছে? এটা কিন্তু আমাদের সবারই ভেবে দেখার বিষয়।